আসসালামু আলাইকুম এভরিওয়ান। সমন্বয় ও নিয়ন্ত্রণের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সায়েম। তো আজকে সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে আমরা ইনশাআল্লাহ এমসিকিউর জন্য যে ক্লাসগুলো যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বো, আর সিকিউর জন্য যেগুলো লাগে সেগুলো পড়বো। এটা হচ্ছে প্রথম পার্ট। আজকে আমরা চেষ্টা করব আলোচনা করতে সিন্যাপস আর হচ্ছে শুরুর দিকে যে স্নায়ুতন্ত্রের গঠন আছে, এই দুইটা টপিক আলোচনা করব। তো কথা দীর্ঘায়িত না করে আমরা শুরু করি। দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। তাহলে এই যে সমন্বয়, হ্যাঁ, সমন্বয় হয় কিভাবে? আমরা কাজ করব, কাজের জন্য উদ্দীপনা প্রয়োজন। তাহলে কোনো কাজের সমন্বয় আমরা যদি করতে চাই তাহলে আমাদের উদ্দীপনা লাগবে। উদ্দীপনা। আচ্ছা ভাইয়া, দেখো, এটা যদি তোমার হাত হয়, আমার ড্রয়িং খুব সুন্দর, হ্যাঁ, মনে করো এটা তোমার হাত। এখন এই হাতে একটা মশা এসে এখানে কামড় দিল। একটা মশা, এই হচ্ছে একটা মশা, এই হচ্ছে মশা, আর এই হচ্ছে ভাইয়া তোমার হাত, এই হচ্ছে তোমার হাত। তাহলে তোমার হাতে যদি একটি মশা এসে কামড় দেয়, তোমার এই হাতটা হচ্ছে গ্রাহক অঙ্গ। আগে কথাটা বুঝো, এই হাতটা হচ্ছে কি? গ্রাহক অঙ্গ। হাতটা হচ্ছে গ্রাহক অঙ্গ। আর এই যে মশা এসে যে কামড় দিল তোমার হাতে, এই তোমার গ্রাহক অঙ্গ থেকে এই যে উদ্দীপনাটা, দেখো তোমার হাতে এসে যখন মশা কামড় দেয়, তোমার মনে হলো যে মশা এসে কামড় দিয়েছে, তাই না? তো তখন এই যে সিগন্যালটা যে ব্রেইনে যায়, এই ব্রেইনে, এই যে এখান থেকে এই সিগন্যালটা কোথায় যাবে? এই সিগন্যালটা যাবে হচ্ছে ব্রেইনে। এখান থেকে এই যে ব্রেইনে চলে আসলো, এই হচ্ছে ব্রেইনে চলে আসলো সিগন্যালটা। এই ব্রেইনের সিগন্যালটা যে পরিবহন করে সে হচ্ছে নিউরন। সে হচ্ছে কে? নিউরন। ঠিক আছে? এবং তুমি কি করবে? তুমি যখন এই মশাটা তোমাকে কামড় দিল, তখন তোমার ওকে ইফেক্ট করতে হবে, মানে মশাটা মারতে হবে। তো তো মশাটাকে তুমি যখন মারবে সেটা হচ্ছে ইফেক্ট। তাহলে তুমি যার সাহায্যে ইফেক্ট করবে তাকে বলা হয় ইফেক্টর। ইফেক্টর। যা পড়াচ্ছি সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যা পড়াচ্ছি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? যা পড়াচ্ছি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এমসিকিউর জন্য পড়ছি। এমসিকিউ। তাহলে আমরা বলতে পারি, এটা নোট করো। এটা এখন যতটুকু লিখে দিব এটা নোট করো। কি নোট করবে? তোমরা এখন নোট করবে যে উদ্দীপনা, উদ্দীপনা গৃহীত হয়। তোমরা এখন লিখবে উদ্দীপনা গৃহীত হয়, উদ্দীপনা গৃহীত হয় গ্রাহক অঙ্গের মাধ্যমে। গ্রাহক অঙ্গের মাধ্যমে উদ্দীপনা গৃহীত হয় কার মাধ্যমে? গ্রাহক অঙ্গের মাধ্যমে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর উদ্দীপনা বাহিত হয়। এই যে উদ্দীপনা গৃহীত হলো, মশা এসে কামড় দিল গ্রাহক অঙ্গে, মানে এই অঙ্গটা, এখানে মশা এসে কামড় দিল, তাহলে আমাকে গ্রাহক অঙ্গের মাধ্যমে আমরা উদ্দীপনাটা গ্রহণ করলাম। এরপরে কি হবে? এই উদ্দীপনাটা বাহিত হবে কোথায়? মস্তিষ্কে। উদ্দীপনা বাহিত হয় কিসের মাধ্যমে? উদ্দীপনা বাহিত হয় নিউরনের মাধ্যমে। নিউরনের নিউরনের মাধ্যমে উদ্দীপনা বাহিত হয়। আরেকটা কথা লিখবে, তোমরা লাইন টু লাইন লিখবে কিন্তু। আরেকটা জিনিস কি লিখবে? প্রতিক্রিয়া ব্যক্ত হয়, প্রতিক্রিয়া ব্যক্ত হয় ইফেক্টরের মাধ্যমে। ইফেক্টর এর ইফেক্টরের মাধ্যমে। এতটুকু তোমরা লিখবে। এতটুকু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? ইফেক্টরের মাধ্যমে কি? মশা এসে কামড় দিল হাতে, হাতটা হচ্ছে গ্রাহক অঙ্গ। এই যে এখানে যে আমার মানে মশাটা মারতে হবে, এই হাতটা হচ্ছে ইফেক্টর। এই যে দিলাম, ইফেক্ট করলো মশার উপরে। এতটুকু হচ্ছে কথা। ঠিক আছে? এরপরে আমরা দেখব, দেখো, এখন যা করাবো সব কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তুমি যে উদ্দীপনাটা পাঠাবা মস্তিষ্কে, মানে অনেকগুলা কাজের সমন্বয় করবা, তাই না? এই যে তোমার উদ্দীপনা, মশা কামড় দিল, তোমার মশাটা মারতে হবে, হ্যাঁ, এই উদ্দীপনা তোমার মাথায় গেল, অনেকগুলো কাজ কিন্তু একসাথে। তাহলে এটা কি সমন্বয় না? এখানে কি হচ্ছে? সমন্বয় হচ্ছে না? সমন্বয়, সমন্বয় হচ্ছে। এই সমন্বয়টা যার মাধ্যমে হবে, সমন্বয়টা যার মাধ্যমে হয়, তাকে আমরা বলি সমন্বয় তন্ত্র। সমন্বয় তন্ত্র। এই সমন্বয় তন্ত্র ভাই আবার দুই প্রকার। একটা হচ্ছে ভৌত সমন্বয় তন্ত্র, ভৌত সমন্বয়
তন্ত্র, আরেকটা হচ্ছে রাসায়নিক সমন্বয় তন্ত্র। আরেকটা হচ্ছে রাসায়নিক সমন্বয় তন্ত্র। রাসায়নিক সমন্বয় তন্ত্র। এই যে ভৌত সমন্বয় তন্ত্র, এই ভৌত সমন্বয় তন্ত্রটা কিসের মাধ্যমে হয় জানো? এই ভৌত সমন্বয় তন্ত্রটা হয় হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। স্নায়ুতন্ত্রের মাধ্যমে। পরীক্ষায় আসবে ভৌত সমন্বয় তন্ত্র কিসের মাধ্যমে সংঘটিত হয়? ভৌত সমন্বয় তন্ত্র সংঘটিত হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। আর এই রাসায়নিক সমন্বয় তন্ত্রটা সংঘটিত হয় অন্তঃক্ষরা অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে। অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার, এতটুকু আমাদের ক্লিয়ার। এবার আমরা জানবো এই যে স্নায়ুতন্ত্র। হ্যাঁ, দেখো এখানে আমরা কি দেখলাম, ভৌত সমন্বয় তন্ত্র সংঘটিত হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। এই স্নায়ুতন্ত্রের জন্য ভাইয়া আমাদের অনেক কিছু জানতে হবে, অনেক কিছু। এটার জন্যই আমাদের এই চ্যাপ্টারটা। এই স্নায়ুতন্ত্রের অন্তঃক্ষরা তন্ত্রের কাজ এখানে নাই। এখন আমরা আগে স্নায়ুতন্ত্রেরটা জানবো, স্নায়ুতন্ত্রে কি কি হয়। তাহলে দেখো স্নায়ুতন্ত্র বিষয়ে যদি আমরা জানি, স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের বিষয়। স্নায়ুতন্ত্রের বিষয়ে আমরা কি কি জানবো? এই স্নায়ুতন্ত্রটা কি? স্নায়ু, স্নায়ু মানে হচ্ছে আমরা নিউরন বলতে পারি। এই যে স্নায়ু, স্নায়ু, এই স্নায়ুকে আমরা নিউরন বলতে পারি। তাহলে এটাকে আমরা নিউরন তন্ত্র বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই নিউরন তন্ত্র বলতে পারি। তো তুমি এভাবে বলতে পারো যে নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করে থাকি তাকে বলা হয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের সংজ্ঞা, খাতায় লিখে নেবে। সংজ্ঞা, সংজ্ঞাটা খাতায় লিখবে। আচ্ছা, এটা হচ্ছে আমার স্নায়ুতন্ত্রের সংজ্ঞা। এবার এই স্নায়ুতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? স্নায়ুতন্ত্রের উৎপত্তি, স্নায়ুতন্ত্রের উৎপত্তি হচ্ছে মানব ভ্রূণের অ্যাক্টোডার্ম থেকে। মানব ভ্রূণের অ্যাক্টোডার্ম থেকে। এই মানব ভ্রূণের অ্যাক্টোডার্ম থেকে কিভাবে এটার উৎপত্তি হয় এটা ভাইয়া মস্তিষ্কে গিয়ে দেখাবো। মানব ভ্রূণের এখান থেকে এই যে অ্যাক্টোডার্ম, এই অ্যাক্টোডার্ম থেকে কি উৎপন্ন হয়? এই অ্যাক্টোডার্ম থেকে উৎপন্ন হয় হচ্ছে স্নায়ুতন্ত্র। এই অ্যাক্টোডার্ম থেকে স্নায়ুতন্ত্রের উৎপত্তি। স্নায়ুতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? মানব ভ্রূণের অ্যাক্টোডার্ম থেকে। অ্যাক্টো, অ্যাক্টো মানে হচ্ছে বাহিরের, আর ডার্ম, ডার্ম মানে হচ্ছে আবরণ। ঠিক আছে, এটা আমরা শিখবো ওই যখন মস্তিষ্ক পড়াবো তখন এটা বুঝাবো কিভাবে হয়। এইবার এই যে স্নায়ুতন্ত্র, এবার মেইন পড়া শুরু, সিকিউর জন্য লাগবে। এতক্ষণ যা পড়াইলাম এমসিকিউ, এখন যেটা পড়াবো সিকিউ এমসিকিউ দুইটার জন্য। এখন যেটা পড়াবো সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্যই লাগবে। আচ্ছা, আগে বলো তো দেখি, কিছু কোশ্চেন দিই। হ্যাঁ, তোমরা এগুলা খাতায় লিখবা। হ্যাঁ, তোমরা লিখবা ভৌত সমন্বয়, ভৌত সমন্বয় তন্ত্র, ভৌত সমন্বয় তন্ত্র কিসের মাধ্যমে ঘটে? কিসের মাধ্যমে ঘটে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। এরপরে তোমরা 2 নাম্বার কোশ্চেন লিখবে যে কোথা থেকে স্নায়ুতন্ত্রের উৎপত্তি। কোথা থেকে স্নায়ুতন্ত্রের উৎপত্তি। এই দুইটা কোশ্চেন লিখে রাখো, অ্যান্সার করে নিও। ঠিক আছে? আচ্ছা, আমরা শিখবো স্নায়ুতন্ত্র। এই যে স্নায়ুতন্ত্র, পরীক্ষার খাতে কিভাবে লিখবে আমি বলবো, আগে আমার সাথে তুলো। হ্যাঁ, স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র হচ্ছে ভাইয়া দুই প্রকারের। একটা হচ্ছে নিউরন, আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরো নিউরোগ্লিয়া, এই দুই প্রকারের হচ্ছে স্নায়ুতন্ত্র। এই দুই প্রকারের স্নায়ুতন্ত্র আমাদের পাওয়া যায়, নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া।
এই নিউরনকে ভাগ করা যায় 2 ভাগে, আর নিউরোগ্লিয়াকে ভাগ করা যায় 4 ভাগে। আমরা এখন নিউরনের গঠন শিখবো, নিউরনের ব্যাপারে জানবো। এখন আমরা দেখবো হচ্ছে নিউরন। তাহলে নিউরনটা কিরকম হয় দেখো। তোমরা আগে একটা নরমাল ডায়াগ্রাম চিন্তা করো, হ্যাঁ? নিউরন, এই যে নিউরন, তোমরা একটু কল্পনা করো খালি। নিউরনের অংশ দুইটা, একটা হচ্ছে কোষ দেহ, আরেকটা হচ্ছে প্রলম্বিত অংশ। আচ্ছা, একটু মনে করো এই হচ্ছে কোষ দেহ, আর এই হচ্ছে তার প্রলম্বিত অংশ। তোমরা এই ডায়াগ্রামটা আগে একটু ভাবো ভাইয়া, এই এতটুকু একটু ভাবো খালি। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে জানবো নিউরনের কোষ দেহ সম্পর্কে। আমি এখানে চিত্রটা আঁকবো, আমি যদি আগে চিত্রটা আঁকি তোমরা বুঝবা না। দেখো, তাহলে নিউরন তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে, যে নিচে নিউরনের গঠন বর্ণনা করা হলো, এরপরে শুরু করবে নিউরন কাকে বলে সেটা লিখবে, এরপরে লিখবে কোষ দেহ। এখন আমরা কি পড়তেছি, নিউরন। আচ্ছা, নিউরনের প্রথম পার্ট হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহকে বলা হয় সোমা। কোষ দেহকে কি বলা হয়, সোমা বলা হয়। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা কোষ দেহের সম্পর্কে যদি জানি, কোষ দেহ সম্পর্কে প্রথম তথ্য, এই কোষ দেহ হচ্ছে নিউরনের একটি প্রধান অংশ, একটি প্রধান অংশ। এই এতটুকু তুমি আগে লিখবে। তাহলে আমরা যদি একটা কোষ দেহ দেখি, চিত্রটি এখানে আঁকবো, হ্যাঁ? দেখো, এই হচ্ছে ধর একটা নিউরনের কোষ দেহ, এই হচ্ছে নিউরনের কোষ দেহ আঁকলাম। এটা হচ্ছে নিউরনের ভাইয়া একটা প্রধান অংশ। এই কোষ দেহটা দেখতে কিরকম হতে পারে, এটি দেখতে গোল হতে পারে, ডিম্বাকার হতে পারে, সূচালো হতে পারে, সূচালো, তারপর নক্ষত্রাকার হতে পারে। দেখো আমরা বোর্ডে যেটা এঁকেছি এটা হচ্ছে নক্ষত্রাকার, ঠিক আছে? নক্ষত্রাকার হতে পারে, এরকম হতে পারে এটার আকৃতি। আচ্ছা, এবার আমরা এর আকৃতি জানলাম, এবার এটার মানে মাপঝোপ সম্পর্কে একটু জানার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। দেখো, তাহলে এই কোষ দেহটা কতটুকু হতে পারে, কোষ দেহের ব্যাস হতে পারে 5 থেকে 120 ম্যাক্রোমিটার। এতটুকু হতে পারে, 5 থেকে 120 ম্যাক্রোমিটার হতে পারে। মানে আমার একটা নিউরন আছে, নিউরনের অংশ কয়টা, দুইটা, একটা হচ্ছে কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ। আমরা শিখতেছি কোষ দেহ, কোষ দেহকে কি বলা হয়, কোষ দেহকে বলা হয় সোমা। আচ্ছা, তাহলে কোষ দেহ সম্পর্কে আমরা কি কি জানবো, কোষ দেহটা হচ্ছে নিউরনের একটি প্রধান অংশ, এটা প্রথমে জানবো। এবার এটা দেখতে কিরকম হতে পারে, আমরা জানলাম ও নিউরনের অংশ, এবারও দেখতে কেমন, ও দেখতে হচ্ছে গোল হতে পারে, ডিম্বাকার হতে পারে, সূচালো হতে পারে, নক্ষত্রাকার হতে পারে। বোর্ডে যেটা এঁকেছি এটা হচ্ছে নক্ষত্র। আচ্ছা, এর ব্যাস কতটুকু হতে পারে, ব্যাস হতে পারে 5 থেকে 120 মাইক্রোমিটার। ও ব্যাস কতটুকু হতে পারে আমরা সেটাও দেখলাম। আচ্ছা, এবার এই যে কোষ দেহটা, এটা কি কি নিয়ে গঠিত, আমরা জানলাম যে ও দেখতে এরকম হতে পারে, ও নিউরনের প্রধান অংশ, ওর ব্যাস এতটুকু। এবার ও কত কি নিয়ে গঠিত সেটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। দেখো, আমরা যদি একটা কোষ চিন্তা করি, এই কোষে কি কি থাকে, এই কোষে একটা প্লাজমা মেমব্রেন থাকে, মানে একটা ঝিল্লি থাকে, এটা তো তুমি জানো। তাহলে এই কোষে একটা কি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে, মানে একটা পর্দা থাকে। আর কি থাকে, এখানে ছোট ছোট নানা নানা সাইটোপ্লাজম থাকে। কি থাকে, সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, সাইটোপ্লাজম লিখলাম, সাইটোপ্লাজম। আর কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে ভাইয়া। কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। এই তিনটা জিনিসই তো থাকে। তাহলে ও যেহেতু একটা কোষ, ওর তিনটা জিনিস থাকবে। ও তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। 1 নাম্বার প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। 2 নাম্বার সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর 3 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস।
এই তিনটা জিনিস নিয়ে ও গঠিত। আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে, আচ্ছা আমি বুঝলাম তো তিনটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ওর পর্দা বা প্লাজমা মেমব্রেন, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এবার ভাইয়া তোমরা একটু কমন সেন্স থেকে বলো তো, তোমরা যখন বিভিন্ন কোষ আঁকছো, তোমরা দেখছো না যে কোষগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, বিভিন্ন উপাদান থাকে, তাহলে ওর সাইটোপ্লাজমেও বিভিন্ন উপাদান থাকবে না? ওর সাইটোপ্লাজমে কি কোনো উপাদান থাকে গুণা নাকি? না, ওর সাইটোপ্লাজমেও বিভিন্ন উপাদান থাকবে। তাহলে এবার আমরা জানবো, মুছতে হবে, হ্যাঁ, যে এই যে ওর সাইটোপ্লাজম, এই যে ওর সাইটোপ্লাজম, এখানে কি উপাদান থাকে আমরা জানবো। কোথা থেকে মুছবো? আচ্ছা, নিচে লিখি। দেখো এখানে লিখি, এর সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে কি থাকে? অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। আর কি থাকে? এখানে থাকে হচ্ছে পলিরাইবোজোম, পলিরাইবোজোম থাকে। এতটুকু ক্লিয়ার? একটু সামারি করি। আমরা প্রথমে নিউরন শিখবো। নিউরনের কয়টা অংশ? নিউরনের হচ্ছে ভাইয়া দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে কোষদেহ, দ্বিতীয় অংশ হচ্ছে প্রলম্বিত অংশ। এইটা এখন আমরা কোষদেহ সম্পর্কে যে জানবো, কোষদেহকে আমরা বলে থাকি সোমা। তাহলে এই কোষ দেহটা হচ্ছে নিউরনের একটি প্রধান অংশ, মানে এই দেহটা ছাড়া আমার নিউরন সম্পূর্ণ হবে না। এরপরে এই কোষ দেহটা দেখতে কিরকম? এই কোষ দেহটা দেখতে হতে পারে গোল, হতে পারে ডিম্বাকার, হতে পারে সূচালো বা নক্ষত্রাকার হতে পারে। এরপরে আমরা জানলাম ও দেখতে কেমন, তারপরে আমার জানতে হবে কি ওর ব্যাস কতটুকু। ওর ব্যাস হতে পারে 5 থেকে 120 মাইক্রোমিটার। এরপরে কি জানবো? তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। ও কয়টি অংশ নিয়ে গঠিত? তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। আমার সাথে সাথে বলো, পড়া হয়ে যাবে। কয়টি অংশ নিয়ে গঠিত? তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, একটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন, মানে ওর একটি পর্দা আছে। এরপরে কি নিয়ে গঠিত? সাইটোপ্লাজম নিয়ে গঠিত, মানে দানা দানা বিভিন্ন অংশ আছে এর ভিতরে। এরপরে কি নিয়ে গঠিত? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ছাড়া কি ভাইয়া কোষ গঠন হবে? নিউক্লিয়াস ছাড়া কোষ গঠন হবে না। তাহলে ওর মধ্যে নিউক্লিয়াস আছে। এবার আমাকে জানতে হবে যে আচ্ছা অন্যান্য কোষেরও যে সাইটোপ্লাজম, সেখানেও তো বিভিন্ন উপাদান থাকে। তাহলে নিউরনের কোষ দেহ কি দোষ করছে? ওর কোষেও তো বিভিন্ন উপাদান থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এই যে নিউরনের সাইটোপ্লাজমে কি থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আর পলিরাইবোজোম থাকে। ভাইয়া এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। বোর্ডে যা লিখবো, বইয়ে কিন্তু অনেক তথ্য আছে, আমি কিন্তু বইয়ের সব তথ্য পড়াচ্ছি না, তাই না? বোর্ডে যতটুকু দেখাচ্ছি ততটুকু ইম্পর্টেন্ট। আচ্ছা, সাইটোপ্লাজমেরটা জানলাম। এইবার একটা জিনিস তোমাকে একটু বুঝতে হবে, এখান থেকে মুছি। আশা করি এতটুকু তোমাদের লেখা শেষ। এখান থেকে একটু মুছি। দেখো আমি নিচে লিখেছি যে সাইটোপ্লাজমে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর পলিরাইবোজোম থাকে। এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই পলিরাইবোজোম বা রাইবোজোম, তুমি রাইবোজোম বলতে পারো, বইয়ে পলিরাইবোজোম লেখা আছে। পলিরাইবোজোম, এই দুইটা একত্রিত হয়। এই দুইটা যখন একত্রিত হয়, এই দুইটা মিলে ভাইয়া তৈরি করে নিসল দানা। নিসল, নিসল দানা তৈরি করে। তাহলে দেখো আমরা বর্ণনা অনুযায়ী আগাতে থাকবো। প্রথমে কি শিখেছি? যে কোষ দেহ হচ্ছে নিউরনের একটি প্রধান অংশ। এরপরে কি শিখেছি? এটা দেখতে কেমন হতে পারে? গোল হতে পারে, ডিম্বাকার, নক্ষত্রাকার, মোচাকার বা সূচালো হতে পারে। এরপরে কি জানলাম? এর ব্যাস হচ্ছে 5 থেকে 120 মাইক্রোমিটার। আমার সাথে বলো, পড়া এমনি মুখস্থ হয়ে যাবে। আর অবশ্যই নোট করবে, অবশ্যই নোট করবে। এরপরে আমরা কি জানবো? যে কি কি দিয়ে গঠিত। প্লাজমা মেমব্রেন থাকে, সাইটোপ্লাজম থাকে, আর কি থাকে? নিউক্লিয়াস থাকে। তাহলে তুমি ওর কোষ দেখে একটি নিউক্লিয়াস দাও মাস বরাবর, কোনো সমস্যা নেই। একটা নিউক্লিয়াস দিলা। আচ্ছা, নিউক্লিয়াস দেওয়ার পরে আমরা কি জানবো? যে ও তো এগুলো নিয়ে গঠিত হইলো। এবার অন্যান্য কোষের সাইটোপ্লাজমে উপাদান থাকে, ওর সাইটোপ্লাজমে উপাদান থাকবে। কি থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর থাকে পলিরাইবোজোম। এই যে অমসৃণ রেটিকুলাম আর পলিরাইবোজোম, এইটা মিলে তৈরি করে হচ্ছে নিসল দানা। এটা খুব ইম্পর্টেন্ট, আসবে এমসিকিউ তে আসবে নিসল দানা। তাহলে তুমি কোষ দেহের মধ্যে ছোট ছোট দানা দাও, নিচে একটু ফাঁকা রাখবে, হ্যাঁ, এতটুকু জায়গা একটু ফাঁকা রাখবে। কেন রাখবে আমি বলবো, যে এখানে অনেকগুলো দানা দাও। এই হচ্ছে নিসল দানা। আচ্ছা আমরা নিসল দানা দিলাম, আর একটু দিই। নিসল দানা, এই নিসল দানা কি করতে পারে? দেখো আমরা যদি বলি রাইবোজোম,
বেসিকটা বুঝো। রাইবোজোম, রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে এই যে নিসল দানা, নিসল দানাও কি করবে ভাইয়া? প্রোটিন তৈরি করবে না? অবশ্যই নিসল দানা তাহলে প্রোটিন তৈরি করে, এটা আলাদা একটা বেসিক দরকার হবে। তাহলে আমরা কোষ দেহ সম্পর্কে জানলাম, এতটুকু হচ্ছে কোষ দেহ। নিউরনের চিত্রটা কিভাবে আসছে আমি সেটা ব্যাখ্যা সহ বুঝাচ্ছি। এই হচ্ছে আমরা কোষ দেহ সম্পর্কে জানলাম। এইবার আমরা জানবো প্রলম্বিত অংশ সম্পর্কে। প্রলম্বিত অংশ, এবার আমরা কি চিত্র মুছবো না কিন্তু, চিত্র কিভাবে আসলে আমি সেটা বুঝাচ্ছি। এবার আমরা জানবো 2 নাম্বার, নিউরনের কয়টা অংশ? দুইটা, একটা হচ্ছে কোষ দেহ বা সোমা, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত, প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশকে আমরা নিউরাইট বলতে পারি। নিউরাইট, একে কি বলতে পারি? আমরা নিউরাইট বলতে পারি। পরীক্ষা আসবে নিউরাইট, প্রলম্বিত অংশ নাও থাকতে পারে, নিউরাইট বলতে পারে। আচ্ছা, এই নিউরাইট, নিউরাইটের আবার দুটি অংশ, মানে ও লম্বা হবে, কয় দিক থেকে লম্বা হতে পারে? দুই দিক থেকে লম্বা হতে পারে। তাহলে প্রথম অংশটা কি? প্রথম অংশটা হচ্ছে ডেনড্রাইট। প্রথম অংশটা হচ্ছে ডেনড্রাইট, আর পরের অংশটা হচ্ছে এক্সন। পরের অংশটা কি? পরের অংশটা হচ্ছে এক্সন। এই দুইটা প্রলম্বিত অংশ বা নিউরাইট রয়েছে একটি নিউরনে। প্রথমটা হচ্ছে ডেনড্রাইট, দ্বিতীয়টা হচ্ছে এক্সন। প্রথমে আমরা ডেনড্রাইট সম্পর্কে জানবো। ডেনড্রাইটটা কি? আচ্ছা দেখো ভাইয়া, ডেনড্রাইট, ডেনড্রাইট, ডেনড্রাইটটা কি? ডেনড্রাইটটা হচ্ছে কোষ দেহ থেকে বের হওয়া কিছু ছোট ছোট প্রলম্বিত অংশ। এটা কি? কোষ দেহ থেকে, কোষ দেহের বহির্গত, কোষ দেহের বহির্গত ক্ষুদ্র ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ, এটা হচ্ছে ডেনড্রাইট। এই ডেনড্রাইটকে এক বচনে বলে ডেনড্রন। লিখবে, এক বচনে কি বলে? ডেনড্রন বলে। এক বচনে কি বলে? ডেনড্রন বলে। তাহলে ডেনড্রাইট গুলো কেমন হতে পারে? আমরা লিখেছি কোষ দেহের বহির্গত ক্ষুদ্র ক্ষুদ্র, মানে কোষ দেহ থেকে বের হবে। এই যে কোষে আছে না, এই কোষ দেহ কিভাবে আঁকবে দেখো, উল্টা পাল্টা দাগ দিবা ভাই, এই যে, এরপরে এই জায়গাটা একটু মুছবা। এই হচ্ছে তোমার কোষ দেহ, হয়ে গেছে। এভাবে আঁকবা, এত সময় নেই চিত্র এত আঁকা। ঠিক আছে, এবার তুমি এই যে ডেনড্রাইট দাও, এই দেখো, এই যে কোষ দেহ থেকে বের হয়েছে, কোষ দেহ থেকে, কোষ দেহ থেকে বের হলো, বুঝছো? কোষ দেহ থেকে, আমার কোষ দেহ থেকে বের হলো। আচ্ছা, এখানে একটু ছোট করে এটা দিও না, চিত্র অসুবিধা হবে। এই জায়গাটা ফাঁকা থাকে, এখান থেকে একজন বের হবে। ঠিক আছে, একজন বের হবে, একজন বের হবে। এই তুমি দিলা ডেনড্রাইট। ওকে, কোষ দেহ থেকে বের হলো ডেনড্রাইট, এতটুকুই ভাইয়া। আচ্ছা, এবার আমরা জানবো ডেনড্রাইট কি কি থাকতে পারে। দেখো, এই যে ডেনড্রাইট, এই ডেনড্রাইট গুলো কি করে? ডেনড্রাইটের কাজ কি? এই ডেনড্রাইটের কাজ হচ্ছে ও উদ্দীপনা গ্রহণ করবে, ও উদ্দীপনা গ্রহণ করবে। কে গ্রহণ করবে? ডেনড্রাইট। ডেনড্রাইট মানে এই যে দেখো, এই ডেনড্রাইট গুলো কি করবে? উদ্দীপনা গ্রহণ করবে। উদ্দীপনা গ্রহণ করে কাকে দিবে? কোষ দেহকে দিবে। ডেনড্রাইট উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহকে দেয়। এই হচ্ছে, এই এতটুকু হচ্ছে ডেনড্রাইটের বেসিক। আচ্ছা, ডেনড্রাইটে কি কি থাকতে পারে? ডেনড্রাইটে কি কি থাকতে পারে দেখো, আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে কোষ দেহ, কোষ দেহতে থাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে একটা কথা একটু ট্রিকি মনে রাখবে, যে কোষ দেহতে যদি থাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে ডেনড্রাইটে থাকবে মসৃণ, ডেনড্রাইটে থাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষ দেহতে শিখেছিলাম না কি কি থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আর কি থাকে?
পলিরাইবোজোম থাকে। কিন্তু আমি যখন লিখবো ডেনড্রাইটে কি থাকে, আমি লিখবো মসলিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, উল্টাটা এতটুকু মনে রাখবো। আর কি থাকে, এখানেও রাইবোজোম থাকে, রাইবোজোম শেষ, এতটুকু জানলেই কি। আচ্ছা, এবার আমরা যাবো মেইন পড়ায়, একজনে, একজনে যাবো। এই চ্যাপ্টার শেষে একটা ওয়ান শট ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, একজন, প্রথম অংশগুলো দেখো, একটু সামারি করি। নিউরন, কি কি অংশ? দুইটা অংশ, কোষ দেহ আর কি প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ, এই দুইটাই তো, এই দুইটা অংশ। কোষ দেহ সম্পর্কে জানলাম। প্রলম্বিত অংশ আবার দুই প্রকার, একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা হচ্ছে এক্সন। ডেনড্রাইট সম্পর্কে জানছি, এখন এক্সন সম্পর্কে জানবো। আচ্ছা, দেখো সিরিয়ালি দেখো, প্রথমে এই যে নিউরনের কোষ দেহ আঁকলাম, কোষ দেহে নিউক্লিয়াস থাকে, নিসল দানা থাকে, এরপরে কোষ দেহ থেকে বের হয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ডেনড্রাইট আঁকলাম, ঠিক আছে? চিত্রটা বুঝে বুঝে আঁকো। এবার আমরা যাব একজনে, একজন। একজন জিনিসটা কি ভাইয়া? একজন জিনিসটা বুঝার আগে তোমাকে বুঝতে হবে। আচ্ছা দেখো, চিত্র আঁকার সময় বলেছিলাম যে কোষ দেহে এই যে তুমি নিসল দানা দিবে, কিন্তু একটু জায়গা ভাইয়া ফাঁকা রাখবে, একটু জায়গা, এই যে এতটুকু জায়গা ফাঁকা রাখবে। এই যতটুকু জায়গা ফাঁকা, অর্থাৎ কোষ দেহের যতটুকু অংশে নিসল দানা থাকে না, এই জায়গাটাকে বলা হয় একজন হীরক। তুমি লিখবে কোষ দেহের যে স্থানে নিসল দানা থাকে না, কোষ দেহের যে স্থানে নিসল দানা থাকে না, তাকে বলা হয় একজন হীলক, একজন হীলক। এই কথাটা তুমি লিখবে। এই এতটুকু অংশকে কি বলে? এই এতটুকু, এই যে এতটুকু অংশ কালো করলাম, এই এতটুকু অংশকে বলা হয় একজন হীরক। এখানে নিসল দানা থাকে না, কালো করবে না কিন্তু তোমরা, আমি বোঝানোর জন্য দিলাম। এতটুকুকে বলা হয় একজন হীরক। এবার দেখো, এই একজন হীরকের নিচের অংশ থেকে যে প্রলম্বিত অংশটুকু বের হয়, একে বলা হয় একজন। ক্লিয়ার? অনেকে বলে কি, কোষ দেহের নিচের অংশ থেকে যে প্রলম্বিত অংশ বের হয় তাকে বলা হয় একজন। কি হলো এটা ভাইয়া? হইলো না তো? তো কোষ দেহ যদি মানে নিচের থেকে বের হয়, তাহলে তো আমি এখান থেকেও বের করতে পারি, এখান থেকেও বের করতে পারি, হইলো? হলো না। তাহলে আমার কি হবে? নিসল দানাবিহীন এলাকা, অর্থাৎ কোষ দেহের নিসল দানাবিহীন এলাকার নিচের অংশ থেকে যে প্রলম্বিত অংশ বের হয় তাকে আমরা বলবো ভাই একজন। আচ্ছা, তাহলে এই দাগটা হচ্ছে একজন, তুমি লিখবে এতটুকুকে একজন হীরক বলে। এবার একজন হীরকের, একজন হীরকের নিচের অংশ থেকে, আমি একটু নিজের ভাষায় বলতেছি, তুমি, কারণ আমি তো আর মানে বই নিয়ে আসিনি, হ্যাঁ, তুমি যখন মানে কি বলে বইটা রিডিং করবা তখন মিলবে। একজন হীরকের নিচের অংশ থেকে, তুমি বেসিকটা বুঝো, একজন হীরকের নিচের অংশ থেকে যে প্রলম্বিত অংশ বের হয়, প্রলম্বিত অংশ বের হয় তাকে বলা হয়, তাকে বলে একজন, তাকে বলা হয় একজন। আচ্ছা, এতটুকু একজনের ব্যাখ্যা আমরা বুঝলাম। ক্লিয়ার? এই যে ভাইয়া একজনটা, এই যে একজন, দেখো একটু সুন্দর করে আঁকি, এতটুকু একটু সুন্দর করে আঁকি, ভালো দেখাচ্ছে না। তোমরা খাতায় চিত্র যেভাবে রাখছো ওভাবেই রাখো, আবার তোমরা মুছো না, আমি একটু সৌন্দর্যের জন্য। আচ্ছা, এখানে কি ছিল? নিসল দানা ছিল, আর কি ছিল? এখানে একটা নিউক্লিয়াস ছিল। ওকে, তাহলে একজন হীরকের নিচের অংশ থেকে যে প্রলম্বিত অংশ বের হয় এতটুকুকে কি বলা হয় ভাইয়া? এতটুকুকে বলা হয় একজন হীরক। এবার এই একজন, একজন ওর সাথে কিন্তু ভাই ব্রাদার নাই, ওর কিন্তু খুব শীত করতেছে, ওর খুব ঠান্ডা লাগতেছে, তাইলে ওর কি লাগবে? আবরণ লাগবে। তাহলে এই একজনেরও ভাইয়া কিছু আবরণ থাকে, একজনের এরকম কি থাকে?
কিছু আবরণ থাকে। তুমি দিলে একজনের আবরণ, এই একজনের আবরণকে তুমি আগে লেখো। একজনের আবরণ, একজনের আবরণের নাম, একজনের আবরণের নাম হচ্ছে নিউরিলেমা। নিউরি, একজনের আবরণের নাম হচ্ছে কি নিউরিলেমা। এই যে আবরণটা, হ্যাঁ, এই যে আবরণটা, এই আবরণটা হচ্ছে যে একজনের, এই হচ্ছে একজন, আর একজনের বাইরে যে আবরণ একে বলা হয় কি নিউরিলেমা। তুমি লিখলে এই নিউরিলেমা, এই নিউরিলেমা হচ্ছে সোয়ান কোষ নির্মিত। সোয়ান কোষ, সোয়ান কোষ নির্মিত। তুমি লিখবে একজনের আবরণের নাম হচ্ছে নিউরিলেমা, এই নিউরিলেমাটা হচ্ছে সোয়ান কোষ নির্মিত। এই সোয়ান কোষ দেখতে হয় চাপা, চাপা সোয়ান কোষ নির্মিত। তাহলে নিউরিলেমা দেখতে কেমন? চাপা সোয়ান কোষ নির্মিত। ঠিক আছে, নিউরিলেমা কেমন? চাপা সোয়ান কোষ নির্মিত। তাহলে অনেকগুলো নিউরিলেমা দাও, তা আবরণ লাগবে তাই না? আবরণ লাগবে। আচ্ছা, এবার দেখো ভাইয়া, একটু মুছতে হবে, বোর্ডটা ছোট তো, একটু মুছতে হবে। এতটুকু লিখেছে আশা করি। তাহলে একটু সামারি করি। কোষদেহে যে স্থানে নিসলদানা থাকে না তাকে বলা হয় একজন হিলক। একজন হিলকের নিচের অংশ থেকে যে প্রলম্বিত অংশ বের হয় তাকে বলা হয় একজন। এই একজনের যে আবরণ তার নাম হচ্ছে নিউরিলেমা। এই নিউরিলেমাটা হচ্ছে চাপা সোয়ান কোষ নির্মিত। সোয়ান, আবার সোহান কোষ বললো না, হ্যাঁ সোয়ান কোষ, চাপা সোয়ান কোষ নির্মিত। এতটুকু আই হোপ ক্লিয়ার। এবার দেখো এই যে নিউরিলেমা আবরণ, একটু আমি জুম করে দেখাই। মনে করো এতটুকু মুছি ভাইয়া, মুছতে হবে, জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না। অনেক কিছু আরো দেখাইতে ইচ্ছা করতেছে, বাট এখন সম্ভব না এতটুকু স্পেসে। দেখো আমি মনে করো এই জায়গাটা একটু জুম করে এখানে আনলাম, একটু জুম করলাম এই প্লেসটা। এই যে একজন আসতেছে, এই একজন, এই যে নিউরিলেমা, এই হচ্ছে নিউরিলেমা। আমি এটা একটু এখানে জুম করলাম, জুম। আচ্ছা, জুম করার পরে কি বুঝলাম? এই হচ্ছে আমার নিউরিলেমা, নিউরিলেমা। আর এই যে এটা হচ্ছে আমার একজন। এতটুকু তো বুঝছি, এতটুকু তো এতক্ষণ বললাম তাই না? আচ্ছা, এতটুকু হচ্ছে আমার, এই লাইনটা হচ্ছে আমার একজন, আর এই আবরণটা হচ্ছে নিউরিলেমা। দেখা যায় এই একজন আর নিউরিলেমার মাঝখানে প্রোটিন ও ফ্যাট নির্মিত একটি নতুন আবরণ হয়। একজন, এই হচ্ছে একজন, আর এই হচ্ছে নিউরিলেমা। এই নিউরিলেমা ও একজনের মাঝখানে প্রোটিন ও ফ্যাট নির্মিত একটি আবরণ লক্ষ্য করা যায়। এই আবরণটাকে বলা হয় মায়েলিন শীথ। মায়েলিন শীথ কি বলা হয়? মায়েলিন শীথ বলা হয়। তাহলে একজন, এই একজন আর নিউরিলেমার মাঝখানে আমরা একটি আবরণের মতো অংশ দেখতে পারি। সেটা কি নির্মিত? এটা হচ্ছে প্রোটিন ও ফ্যাট নির্মিত। প্রোটিন প্লাস ফ্যাট, প্রোটিন ও ফ্যাট নির্মিত। তাহলে প্রোটিন ও ফ্যাট নির্মিত মায়েলিন শীথকে আমরা নিউরিলেমা ও একজনের মাঝখানে দেখতে পারি। তাহলে তুমি দেখো এই যে আমার কোষ দেহ, কোষ দেহের নিচল দানাবিহীন এলাকার নিচের থেকে প্রলম্বিত অংশ একজন আসলো, একজনের আবরণ নিউরিলেমা আসলো। এই নিউরিলেমা আর একজনের মাঝে একটি নতুন প্রোটিন ও ফ্যাট নির্মিত আবরণ পাওয়া যায়, যাকে কি বলা হয়? মায়েলিন শীথ। মায়েলিন শীথ পাওয়া যায়। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, আই হোপ এতটুকু ক্লিয়ার। এরপরে দেখো, আচ্ছা আমি এটাকে আবার একটু জুম আউট করি, আবার একটু যদি জুম করি, আবার একটু জুম করলাম। জুম করার পরে দেখো এই যে একজন, ভালো কথা, একজনের সাথে ভদ্রলোকের মতো আছে অনেকগুলো নিউরিলেমা, অনেকগুলো নিউরিলেমা। আচ্ছা আসলো, এই যে আমার একজন, একজনের সাথে আছে আমার নিউরিলেমা। এইবার তুমি একটা জিনিস বলো তো ভাইয়া, এতক্ষণ যদি বুঝো, এই নিউরিলেমা আর একজনের মাঝে কি থাকে? মাত্র পড়াইছি, প্রোটিন ও ফ্যাট নির্মিত একটা আবরণ। নাম কি? বলো বলো বলো। মাইলিন সিট। নাম কি? মাইলিন সিট। এইটা হচ্ছে নিউরিলেমা, নিউরিলেমা। এটা হচ্ছে মাইলিন সিট বা এমএস, আর এটা হচ্ছে একজন। এতটুকু তো তুমি বুঝছো, নিউরিলেমা, মাইলিন সিট, একজন। এবার তুমি দেখো তো ভাইয়া, এই যে একজনের মাঝে কিছু কিছু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোতে কি মাইলিন সিট আছে? নাই।
তুমি বলো, কমন সেন্স দিয়ে বলো, মাইলিন সিট কিসের ভিতরে? নিউরিলেমার একজনের মাঝে। এই যে ফাঁকা জায়গাগুলো, এই জায়গায় কি মাইলিন সিট আছে? এই সমস্ত জায়গাগুলোয় কিন্তু মাইলিন সিট নাই। যদি এই সমস্ত জায়গাগুলোয় মাইলিন সিট না থাকে, তাহলে এই যে নিউরিলেমা, এই যে নিউরিলেমা আবরণ আর এই যে একজন সরাসরি সংস্পর্শে চলে আসছে না? দেখো, এই যে নিউরিলেমা আবরণটা আসছে এখান থেকে, এই যে নিউরিলেমা আবরণটা আসলো, এই নিউরিলেমা আবরণ আর এই যে একজন, এই দুইটা কিন্তু দেখো সংস্পর্শে চলে আসছে। এই যে নিউরিলেমা আবরণ, এই নিউরিলেমা আবরণ আর এই হচ্ছে আমার একজন সরাসরি সংস্পর্শে চলে আসছে না? তাহলে যে স্থানে নিউরিলেমা আবরণ ও একজন সরাসরি সংস্পর্শে চলে আসে এবং সেখানে যদি মাইলিন সিট না থাকে, সেই জায়গাটাকে আমরা বলবো র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের র্যানভিয়ারের পর্ব। তাহলে এটা আমরা জুম আউট করে কি দেখলাম? এটা আমরা জুম আউট করে দেখলাম কিছু কিছু জায়গা আমরা লক্ষ্য করতে পারি একটু ফাঁকা আছে। তাহলে যেই জায়গাগুলো আমার ফাঁকা আছে, সেই জায়গাগুলোতে না ভাইয়া মাইলিন সিট থাকে না। সেই জায়গাগুলোতে আমরা একটু জুম করে দেখলাম মাইলিন সিট থাকে না। এই জায়গাগুলোতে কি হয়? এই জায়গাগুলোতে নিউরিলেমা আবরণ আর হচ্ছে একজন সরাসরি সংস্পর্শে চলে আসে। তাহলে যেই জায়গায় একজন আর নিউরিলেমা সরাসরি সংস্পর্শে চলে আসে, এই জায়গাটাকে আমরা বলবো র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ার, র্যানভিয়ারের পর্ব। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, র্যানভিয়ার পড়লাম। এরপরে কি দেখো, এই যে একজনটা, এখন ওর তো একটু শেষ লাগবে তাই না? এই যে একজনটা আসতেছে, এই একজনটা এখানে আসার পরে দুইটা ভাগ হবে। এই যে একজনটা উপর থেকে আসলো, অনেকগুলো নিউরিলেমা নিয়ে আসলো, আসার পরে আবার নিচে দুইটা ভাগ হবে। ঠিক আছে, আবার নিচে দুইটা ভাগ হবে। এই নিচে যে দুইটা ভাগ হয়, এই নিচের দুইটা ভাগকে বলা হয় ভাইয়া টেলোডেনড্রিয়ন। কি বলা হয়? টেলোডেনড্রিয়ন বলা হয়। আচ্ছা, তাহলে দেখো এই যে একজন, এই একজনটা নিচে আসতেছে, মানে এটা হচ্ছে একজনের শেষ প্রান্ত। একজনের মধ্যে অনেকগুলো নিউরিলেমা আবরণ ছিল, একজনটা যখন শেষ প্রান্তে আসলো, শেষ প্রান্তটা বিভক্ত হয়ে আবার একটু বিভক্ত হয়, দুটি ভাগে বিভক্ত হয়। এই যে দুটি ভাগের শেষে বিভক্ত হলো, একে বলা হয় ভাইয়া টেলোডেনড্রিয়ন। মানে একজনের শেষ প্রান্ত যখন বিভক্ত হয়ে যায়, তাকে কি বলে? টেলোডেনড্রিয়ন। এই যে একজনটা আসতেছে, হ্যাঁ, এই যে আবরণ টাবরণ ছিল অনেক কিছু, আসার পরে এই যে এখানে ভাগ হয়ে গেছে। এই যে এখানে যে ভাগ হইলো, এই দুইটা অংশকে বলা হয় টেলোডেনড্রিয়ন। কি বলা হয়? টেলোডেনড্রিয়ন। ওকে, এই যে টেলোডেনড্রিয়ন, একটু দেখো, একজন নিউরিলেমা, এই হচ্ছে নিউরিলেমা। এরপরে এখানে কি হয়? এখানে হচ্ছে টেলোডেনড্রিয়ন হয়। টেলোডেনড্রিয়ন, এই যে টেলোডেনড্রিয়নের এই অংশটা একটু স্ফীত হয়। টেলোডেনড্রিয়নের নিচের অংশ স্ফীত হয়ে কি তৈরি করে জানো? সিন্যাপটিক নব তৈরি করে। লিখে দিচ্ছি আমি ভাইয়া, লিখে দিচ্ছি। একজন আসতেছে, একজনের গায়ে কি আছে? একজনের গায়ে আছে নিউরিলেমা। এই যে একজনটা শেষ প্রান্তে এসে দুই ভাগ হয়ে গেল, একে বলা হয় টেলোডেনড্রিয়ন। টেলোডেনড্রিয়নের নিচের অংশ স্ফীত হয়ে গোলাকার কি তৈরি করে? সিন্যাপটিক নব। এটাকে কি বলে? সিন্যাপটিক নব তৈরি করে। সিন্যাপটিক নব তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? সিন্যাপটিক নব তৈরি করে। তাহলে এই যে এখান থেকে বের হবে, স্ফীত হয়ে কি তৈরি করবে? সিন্যাপটিক নব। কি তৈরি করবে? সিন্যাপটিক নব। এখন ভাইয়া সামারি করব। আচ্ছা, আরেকটা বিষয় একটু বুঝানোর আছে। সামারি করার আগে আরেকটা বিষয় বুঝানোর আছে। আমাদের চিত্র আলহামদুলিল্লাহ কমপ্লিট। আরেকটা ছোট্ট জিনিস বুঝানো আছে, কিন্তু চিত্রতে লাগবে না। দেখো, তোমরা একটা শব্দ মনে রাখবা, ও। ও মানে হচ্ছে সহযোগী। সহযোগী। বায়োলজিতে যত কো সব হচ্ছে সহযোগী। আরেকটা হচ্ছে ল্যাটারাল। ল্যাটা এই ল্যাটারাল মানে হচ্ছে পার্শ্বীয়। চিত্র কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট। এবার আমি মার্কিং করে দিব, চিত্র মার্কিং করাবো। দাঁড়া, কো মানে সহযোগী, ল্যাটারাল মানে পার্শ্বীয়। মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, এই যে ভাইয়া একজন আছে, একজনের নিউরিলেমা আছে, এই একজনের
এই যে একজন, এই একজনের পার্শ্বদেশ থেকে বা পাশ থেকে কিছু শাখা বের হয়। এই একজনের পার্শ্বদেশ থেকে যে শাখা বের হয়, এই শাখাটাকে বলা হয় ভাইয়া কোল্যাটারাল শাখা। কি বলা হয়? কোল্যাটারাল শাখা বের হয়। এই যে এটা চিত্রতে দেয়া লাগবে না, কিন্তু তুমি সাপোজ ভাবো এই যে এখান থেকে, হ্যাঁ, এরকম কিছু শাখা বের হলো, এরকম কিছু শাখা বের হলো। তাহলে এরকম যদি কিছু শাখা বের হয়, এই শাখাগুলোকে আমরা কি বলবো? কোল্যাটারাল কোল্যাটারাল শাখা। এতটুকু ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এবার তোমাকে কি জানতে হবে? এই যে একজন, এই একজন এটা 1 মিটারেরও বেশি লম্বা হতে পারে। 1 মিটার প্লাস, 1 মিটার প্লাস লম্বা হতে পারে। এতটুকু ক্লিয়ার? এই একজনটা কতটুকু লম্বা হতে পারে? এই একজনটা 1 মিটার প্লাস লম্বা হতে পারে। এবার এই পুরা যে অংশটা, এই পুরা অংশটাকে বলা হয় স্নায়ু বা নিউরন। এই পুরো অংশটাকে কি বলা হয়? এই পুরো অংশটাকে বলা হয় স্নায়ু বা নিউরন। ওকে, আমি একটু পানি খেয়ে আসি। আই হোপ ভাইয়া তোমাদের এতটুকু ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কি পড়াবো? আমরা সামারি করব। কি শিখছিলাম? এই চিত্রটাই এখন দেখাবো, আমি সুন্দর করে দেখাবো। দেখো, তুমি পরীক্ষায় লিখবে কিভাবে? তুমি এই যে আঁকবে, কোষ দেহ দিলা, কোষ দেহর পরে কি দিবা? কোষ দেহ। কোষ দেহের মধ্যে কি থাকে? অসংখ্য ডেনড্রাইট থাকে। কি থাকে? অসংখ্য ডেনড্রাইট। আমি এক সাইডে দিলাম, বাকিগুলো দিয়ে নিও, হ্যাঁ। এরপরে কি থাকে? ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। এরপরে কি থাকে? নিসল দানা থাকে। নিসল দানা, ঠিক আছে। নিসল দানার এই যে নিচের অংশ থাকে। আচ্ছা, তোমরা পয়েন্ট আউট করতে থাকো। কোষ দেহ থেকে, কোষ দেহ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র, আমি সামারি করে দিচ্ছি, দেখো। একটা নিউরন, নিউরনের কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। কোষ দেহ আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহকে বলা হয় সোমা, প্রলম্বিত অংশকে বলা হয় নিউরাইট। কোষ দেহ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ বের হয়, একে বলা হয় ডেনড্রাইট। একে কি বলা হয়? ডেনড্রাইট বলা হয়। এরপরে কি আছে দেখো, এই যে কোষ দেহর ভিতরে কি তৈরি হয়? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর পলিরাইবোসোম মিলে তৈরি হয় হচ্ছে নিসল দানা। আমি কথাগুলো বারবার বলছি, হয়তো ক্লাসের লেন্থ একটু বাড়তে পারে, কিন্তু এই ক্লাসের পরে তুমি যে আউটপুটটা পাবে ইনশাল্লাহ খুব ভালো হবে। এরপরে দেখো, এখানে তুমি নিসল দানা পেলে, নিসল দানা। এরপরে কি পাচ্ছ? এখানে পাচ্ছ তুমি নিউক্লিয়াস। কি পাচ্ছ ভাইয়া? নিউক্লিয়াস পাচ্ছ। নিউক্লিয়াস পাচ্ছ। এই যে কোষ দেহর ভিতরে যে নিসল দানা থাকে, নিসল দানার নিচের অংশে আর নিসল দানা থাকে না। অর্থাৎ এই যে নিসল দানাবিহীন এলাকা, এই নিসল দানাবিহীন এলাকাকে বলা হয় একজন হিলক। একজন হিলক বলা হয়, একজন হিলক। আচ্ছা, এরপরে এই নিচের অংশ থেকে কি শুরু হয়? একজন শুরু হয়। এখানে কি পেলাম? একজন পেলাম। আচ্ছা, একজন পেয়েছি। একজনের গায়ে কি থাকে ভাইয়া? একজনের গায়ে থাকে নিউরিলেমা আবরণ। কি থাকে? নিউরিলেমা আবরণ থাকে। তাহলে একজনের গায়ে আমরা পেয়ে যাচ্ছি নিউরিলেমা। নিউরিলেমা, এই যে নিউরিলেমা আর একজনের মাঝে একটি আবরণ থাকে যা প্রোটিন ও ফ্যাট নির্মিত। যা প্রোটিন ও ফ্যাট নির্মিত। এই প্রোটিন ও ফ্যাট নির্মিত আবরণকে আমরা কি বলি? এই প্রোটিন ও ফ্যাট নির্মিত আবরণকে আমরা বলি মায়েলিন সিথ। মায়েলিন সিথ বলি। আচ্ছা, এরপরে এই যে একজনটা নামছে, এই একজনের মাঝে কিছু কিছু স্থান আছে, ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানে কি হয়? নিউরিলেমা আবরণ এবং একজন সরাসরি সংস্পর্শে চলে আসে, এবং এই জায়গাটায় কি হয়? মাইলিন সি থাকে না। তাহলে যেই জায়গাটায় মাইলিন সি থাকে না এবং ফাঁকা একটি স্থান থাকে, এই জায়গাটাকে বলা হয় কি? র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব বলে। এতটুকু বুঝেছি। আচ্ছা,
এই যে তোমার একজনটা আছে, একজনের শেষ প্রান্ত, একজনের শেষ প্রান্ত কি হয়, একজনের শেষ প্রান্ত বিভক্ত হয়, একজনের শেষ প্রান্ত বিভক্ত হয়ে এখানে কি তৈরি করে, টেলোডেনড্রিয়ন তৈরি করে। এখানে কি তৈরি করে, টেলোডেনড্রিয়ন। তাহলে এই দুইটা হচ্ছে কি ভাইয়া, এই দুইটা হচ্ছে টেলোডেনড্রিয়ন, এতটুকু হচ্ছে কি টেলোডেনড্রিয়ন। আচ্ছা, এই যে টেলোডেনড্রিয়নের নিচের অংশটা স্ফীত হয় এবং স্ফীত হয়ে এখানে কি তৈরি করে, সিন্যাপটিক নব তৈরি করে। কি তৈরি করে ভাইয়া, সিন্যাপটিক নব। কি তৈরি হলো, এখানে আমার তৈরি হচ্ছে, একবারে নিচে চলে আসছে না? আচ্ছা, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ। কি দেখা যাচ্ছে দেখি? হ্যাঁ, লেখা বোঝা যাচ্ছে। নিচল দানাগুলো একটু হালকা আছে মনে হয়। আচ্ছা, এটা কি, সিন্যাপটিক নব। এই হচ্ছে আমাদের ভাইয়া নিউরন। সহজ না? আলহামদুলিল্লাহ, আমাদের নিউরন শেষ। এবার আমরা জানবো নিউরনের প্রকারভেদ। এই যে নিউরন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যা পড়াচ্ছি এ থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে, ইনশাল্লাহ ক খ আসতে পারে। তাহলে আমরা নিউরন সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো নিউরনের প্রকারভেদ। দেখো ভাইয়া, নিউরনের প্রকারভেদ, প্রথমে জানবো প্রলম্বিত প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরনের প্রকারভেদ। প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরনের প্রকারভেদ লিখে নিবে। এক নাম্বার, এক নাম্বার হচ্ছে অ্যাপোলার। অ্যাপোলার, আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার। আমি যা পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি এভাবে বুঝো, ঠিক আছে? অ্যাপোলারটা কি, মনে রাখবে বায়োলজিতে এ, এ মানে হচ্ছে না, এ মানে হচ্ছে না, পোল, পোল মানে হচ্ছে মেরু বা দিক, মেরু বা দিক। তাহলে অ্যাপল, অ্যাপল মানে মেরু নাই, তাহলে এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি অ্যাপোলার। কি বলতে পারি, অ্যাপোলার। তাহলে অ্যাপোলার নিউরনটা কি, যদি আমরা প্রলম্বিত অংশের সংখ্যার উপর দেখি, অ্যাপোলার প্রলম্বিত অংশের সংখ্যা মানে এর প্রলম্বিত অংশ নাই, এর পোল নাই, এর দিক নাই। কিরকম হয় দেখতে একটু দেখি, এই যে এরকম হয় দেখতে, জাস্ট এরকম, কোনো পোল নাই ভাইয়া, জাস্ট একটা নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে অ্যাপোলার। এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে নো একজন, কোনো একজন নাই, একজন আছে, কোনো প্রলম্বিত অংশ আছে নাই, নো ডেনড্রন, নো ডেনড্রাইট, ডেনড্রনও লিখতে পারো। এখান থেকে ডেনড্রোট বা ডেনড্রাইট বের হয়েছে না, ডেনড্রন বা ডেনড্রাইট এখান থেকে বের হয়নি। এটা হচ্ছে অ্যাপোলারের বৈশিষ্ট্য। 100% লিখবে, যা লেখাচ্ছি সব লিখবে, এমসিকিউ তে আসবে, কখতে আসবে। আচ্ছা, এই অ্যাপোলারটা আমরা কোথায় পাই, অ্যাপোলারটা আমরা কোথায় পাই, এই অ্যাপোলারটা পাই সেরিব্রাল, কোথায় পাই, তোমরা লিখবে কোথায় পাই। আমি যদি সব লিখতে যাই রিডিং এর মতো ভাইয়া অনেক সময় লাগবে, আমি মুখে বলতেছি, তোমরা খাতায় একটু নোট ডাউন করে ফেলবে প্লিজ। আচ্ছা, এই অ্যাপোলারটা আমরা কোথায় পাই, অ্যাপোলারটা পাই সেরিব্রাল হেমিস্ফিয়ারের, সেরিব্রাল, এটা বুঝাচ্ছি, সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে। আর কোথায় পাই, আর পাই হচ্ছে চোখের রেটিনায়। সেরিব্রাল হেমিস্ফিয়ারটা কি, মস্তিষ্কে পড়াবো, যখন মস্তিষ্ক পড়াবো তখন তাও একটু বুঝাই, বলবা ভাইয়া পারে না। দেখো, এটা যদি আমার মাথা হয়, এটা হচ্ছে আমার মাথা, মাথাটাকে যদি আমি অর্ধেক করি, অর্ধেক করলাম, এই যে অর্ধেক, এই অর্ধেককে বলা হয় ভাইয়া সেরেব্রাম, সেরেব্রাম। এই অর্ধেককে কি বলা হয়, এই অর্ধেককে বলা হয় সেরেব্রাম। এইবার এই অর্ধেককে যে সেরেব্রাম বলে, ধরো একটু ঠিকভাবে বুঝাই, হ্যাঁ, ঠিকভাবে বুঝাই। দেখো, এটা হচ্ছে আমার মাথা, হ্যাঁ, মাথা। এই যে মাথার এই অংশটা,
এটাকে বলা হয় সেরেব্রাম। মাথার এই অংশটাকে কি বলা হয়? সেরেব্রাম বলা হয়। এবার এই সেরেব্রামকে আমি দুই ভাগ করব, করলাম দুই ভাগ, মাথার সেরেব্রামকে আমি দুই ভাগ করলাম। তাহলে যখন দুই ভাগ করব মানে অর্ধেক হয়ে গেল না? এই একটা অর্ধেক, এই একটা অর্ধেক, এই একটা সেরেব্রাম, এই একটা সেরেব্রাম, এটাও তো একটা সেরেব্রাম তাই না? এখানে একটা সেরেব্রাম আছে, এখানে একটা সেরেব্রাম আছে, তাহলে এটা হচ্ছে অর্ধেক সেরেব্রাম। বায়োলজিতে যত অর্ধেক আসবে সকল অর্ধেকের মানে হচ্ছে হেমি। হেমি, এই দেখো, হেমি, এই হেমি মানে হচ্ছে অর্ধেক, ঠিক আছে? আর স্পিয়ার, স্পিয়ার মানে হচ্ছে গোলক। হেমি, হেমি মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক। আর স্পিয়ার, স্পিয়ার মানে হচ্ছে গোলক, অর্ধেক গোলক, অর্ধেক গোলক। তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার এটা হচ্ছে একটা গোলকের ন্যায় ছিল। এই সেরেব্রামকে যখন আমি অর্ধেক করলাম তখন এটা হয়ে গেল সেরিব্রাল হেমিস্ফিয়ার। ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তাহলে বলি আমাদের নিউরনের প্রকারভেদ। প্রলম্বিত অংশের ভিত্তিতে, প্রলম্বিত অংশের ভিত্তিতে আমার নিউরন হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাপোলার, একটা হচ্ছে ইউনিপোলার, বাইপোলার, তারপর হচ্ছে সিউডো ইউনিপোলার, আর একটা হচ্ছে মাল্টিপোলার। তাহলে আমরা প্রথমে অ্যাপোলার জানলাম। অ্যাপোলার কি? অ্যাপোলার হচ্ছে এখানে কোনো একজন থাকে না, এখানে কোনো ডেনড্রন থাকে না। আচ্ছা, এই অ্যাপোলারের অর্থাৎ কোনো দিক নেই, মেরুহীন, এটা হচ্ছে মেরুহীন, এটা কি? মেরুহীন। আচ্ছা, তাহলে এখানে একজনও নাই, এখানে ডেনড্রনও নাই। আচ্ছা, তাহলে এই অ্যাপোলার নিউরনটা আমরা কোথায় পাবো? সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে পাবো, আর চোখের রেটিনায় পাবো। 100% ইম্পর্টেন্ট এই দুইটা, মানে ফরজ, তোমার মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে, ফরজ, ফরজ, মনে রাখতেই হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কি জানবো? অ্যাপোলার জানলাম, এবার আমরা জানবো ইউনিপোলার। এবার আমরা কি জানবো? ইউনিপোলার। অ্যাপোলার জানলাম, এবার হচ্ছে 2 নাম্বারটা ইউনিপোলার। বায়োলজিতে ইউনি মানে হচ্ছে এক, পোল মানে হচ্ছে মেরু। তাহলে বাংলা কি তোমরা বলো? এক মেরুযুক্ত নিউরন, এক মেরু। এক মেরুযুক্ত নিউরনকে কি বলা হয়? এক মেরুযুক্ত নিউরনকে বলা হয় ভাইয়া ইউনিপোলার। আচ্ছা, এই ইউনিপোলারটা দেখতে কেমন? ইউনিপোলার, ইউনিপোলার মানে হচ্ছে একটা পোল। ইউনিপোলার মানে কি? ইউনিপোলার মানে হচ্ছে ভাইয়া একটা পোল থাকবে, একটা পোল থাকবে। দেখো, এই হচ্ছে একটা কোষ, একটা পোল মানে কি? একটা পোল মানে, আচ্ছা পোল কয় ধরনের হয়? পোল কয় ধরনের হয়? পোল হচ্ছে প্রলম্বিত অংশ তাই না? প্রলম্বিত অংশই তো, প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ কয় ধরনের হয়? 2 ধরনের, একটা হয় ডেনড্রন, আরেকটা হয় এক্সন, আরেকটা হয় এক্সন। আচ্ছা, তার মানে এখানে আমার পোল একটা থাকবে, হয় ডেনড্রন থাকবে না হয় এক্সন থাকবে, সেটাই বলতে চাচ্ছি। তো এটার চিত্রটা এরকম হবে, বইয়ে একটু ভিন্ন চিত্র দেয়া আছে, তোমরা ওগুলো মনে রাখবে এমসিকিউর ক্ষেত্রে। তাহলে এখানে কোষ দেহ আছে, এই কোষ দেহ থেকে আমার প্রলম্বিত অংশ বের হলো, অর্থাৎ একটা এক্সন বের হলো। ইউনিপোলারের বৈশিষ্ট্য হচ্ছে এই ইউনিপোলারে হয় একটা, একটি ওয়ান এক্সন, একটা এক্সন থাকবে, অথবা, অথবা কি থাকবে? একটা ডেনড্রন থাকবে, একটা ডেনড্রন থাকবে। এটা হচ্ছে আমার ইউনিপোলারের বৈশিষ্ট্য, হয় একটা এক্সন থাকবে না একটা একটা ডেনড্রন থাকলে কি হতো ভাইয়া? এই যে, এই হচ্ছে ডেনড্রন, এখান থেকে শাখা প্রশাখা বের হয়েছে, এটা হচ্ছে আমার ডেনড্রন, আর এটা হচ্ছে আমার এক্সন, এক্সন। আর এটা কি? এটা হচ্ছে ডেনড্রন, এটা হচ্ছে ডেনড্রন। এরকম হতে পারে, ইউনিপোলারটা এরকম হতে পারে। তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে ইউনিপোলার মানে হচ্ছে এক মেরুযুক্ত নিউরন। এই এক মেরুযুক্ত নিউরন হয় একটি এক্সন থাকবে না হয় একটি ডেনড্রন থাকবে, যে কোনো এক প্রকার হবে। কোথায় পাওয়া যায় ইউনিপোলার? কোথায় পাওয়া যায় এটা আমাদের মনে রাখতে হবে। দেখো, ইউনিপোলার এটা পাওয়া যায় মেরুদণ্ডী প্রাণীর, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয়
প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কাদেরকে পাওয়া যায়? ইউনিপোলার পাওয়া যায়, প্রান্তীয়। ঠিক আছে, একবার শিওর হই আমি। হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এদেরকে পাওয়া যায়, একবার শিওর হয়ে নিলাম ভাইয়া, ভুল হতে পারে। আচ্ছা, এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল পেরিফেরাল নার্ভাস সিস্টেম আরেকটা নাম, ইংলিশ টার্মটা জানায় রাখলাম। মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে ইউনিপোলার নিউরন পাওয়া যায়, একে কি বলা হয়? পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলা হয়। এতটুকু জানলেই এনাফ। ইউনিপোলারের পরে আমরা কি জানবো? ইউনিপোলারের পরে আমরা জানবো বাইপোলার। কি জানবো? বাইপোলার। আচ্ছা, বাইপোলার জানবো। দেখো, বাইপোলার এটা হচ্ছে 3 নাম্বার। বাইপোলার বাইপোলার জিনিসটা কি বলো? বায়োলজিতে যত বাই মানে 2, পোল মানে হচ্ছে মেরু, তাহলে এটা কয় মেরু? এই বলো, কয় মেরু? 2 মেরু হবে। কয় মেরু? 2 মেরু। আচ্ছা, এটা দেখতে কেমন? 2 মেরু মানে কি? আমার প্রলম্বিত অংশ 2টা, মানে এখানে ডেনড্রনও থাকবে, একজনও থাকবে। এতটুকু ক্লিয়ার? দেখো, এভাবে আঁকি। আচ্ছা, এই দেখো, এই হচ্ছে সিন্যাপটিক নব। ভাইয়া বুঝার জন্য বুঝাচ্ছি, হ্যাঁ? তোমার চিত্র এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, সিকিউ তে জীবনে আসে না, এমসিকিউর জন্য কাজে লাগবে, ক খর জন্য কাজে লাগবে। আর বইয়ের যে চিত্রগুলো আছে, হ্যাঁ, ওগুলো এখন এখানে আমি আঁকতে পারতেছি না, কারণ সময় বেশি লাগবে। আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে বুঝো, এমসিকিউ তে আসবে, ক খ তে আসতে পারে, চিত্র লাগবে না সেভাবে বুঝা। আচ্ছা, বাইপোলার 2টা পোল লাগবে, তাহলে এখানে দেখো 2টা পোল আছে না? একটা একজন আছে, আমি একজনকে ভাইয়া বারবার এমন লিখে ফেলতেছি, হ্যাঁ। একজন আছে, আর একটা কি আছে? ডেনড্রাইট আছে। ডেনড্রাইট বা ডেনড্রন আছে। ডেনড্রাইট বা ডেনড্রন আছে। আচ্ছা দেখো, তাহলে আমার বাইপোলারের বৈশিষ্ট্য কি? বাইপোলারে হচ্ছে, বাইপোলার মানে 2টা মেরু থাকবে বা 2টা প্রলম্বিত অংশ থাকবে, একটা থাকবে ডেনড্রন, একটা থাকবে এক্সন। তাহলে এর বৈশিষ্ট্য কি? 1 এক্সন প্লাস 1 ডেনড্রন। 1 ডেনড্রন। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বাইপোলার। এই বাইপোলার এটা আমরা কোথায় পাই? বাইপোলার পাই চোখ, কান, নাকে। তুমি বলবা ভাইয়া এটা কেমন কথা বললেন, বইয়ে তো ডিফারেন্ট জিনিস লেখা। আরে ভাই দেখো না, চোখের কোথায় পাই? চোখের রেটিনায় পাই। চোখের রেটিনায় পাই। কানের কোথায় পাই? কানের ককলিয়াতে পাই। কানের ককলিয়া। আর নাকেরটা নাক। হুম, এটা মনে রাখবে, চোখ কান নাকে পাই। কোথায় পাই? বাইপোলার চোখ কান নাকে পাই। চোখের পাই রেটিনাতে, কানের পাই ককলিয়াতে, আর নাকে পাই। ঠিক আছে, আর একটা এক্সট্রা কথা মনে রাখবে। এক্সট্রা কথা যেগুলা পড়াচ্ছি এগুলা কিন্তু মানে একদম সব কভার হবে ইনশাল্লাহ। এরপরে দেখো, মানব ভ্রূণের মানব ভ্রূণের সকল কোষ, মানব ভ্রূণের সকল কোষ কি? বাইপোলার। মানব ভ্রূণের সকল কোষ কি? মানব ভ্রূণের সকল কোষ হচ্ছে ভাইয়া বাইপোলার। ওকে, এতটুকু ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও। ও সরি, এখানে নিউক্লিয়াস দেইনি, নিউক্লিয়াস ছাড়া কোষ এঁকে ফেলছি। আচ্ছা, বাইপোলারের পরে এখন আমরা কি পড়বো? বাইপোলারের পরে এখন আমরা পড়বো মাল্টিপোলার। মাল্টিপোলার। তাহলে এখন আমরা কি পড়ছি? এখন আমরা পড়ছি মাল্টিপোলার। 4 নাম্বার, মাল্টিপোলার। মাল্টিপোলার মানে কি? মাল্টিপোলার মানে হচ্ছে অনেকগুলো প্রলম্বিত অংশ থাকবে। কিরকম ভাবে থাকে একটু যদি দেখি।
আচ্ছা, এই দেখো মাল্টিপোলার। মাল্টিপল মানে কি, একটা থাকবে একজন আর মাল্টি ডেনড্রন। মাল্টি ডেনড্রন, এই হচ্ছে ভাইয়া মাল্টিপোলার। এতটুকু জানলেই হবে যে একটা একজন থাকবে আর মাল্টি ডেনড্রন থাকবে। তাহলে আমরা তাকে কি বলবো? মাল্টিপোলার বলবো। তাকে আমরা কি বলবো? মাল্টিপোলার। তাহলে মাল্টিপোলারকে কি বলে? মাল্টি মানে বহু, আর পোল মানে হচ্ছে মেরু, বহু মেরুযুক্ত নিউরন। একে কি বলা হয়? বহু মেরুযুক্ত নিউরন। তাহলে বহু মেরুযুক্ত নিউরন কিরকম হয়? বহু মেরুযুক্ত নিউরন হয় অনেকগুলো ডেনড্রন বা ডেনড্রাইট থাকে আর একটা একজন থাকে, একে বলা হয় মাল্টিপোলার। এখান থেকে মনে রাখতে হবে কোথায় পাওয়া যায়। মাল্টিপোলার পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণীর, স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কে, মস্তিষ্কে ও আর কোথায় পাওয়া যায়? স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ডে পাওয়া যায়। এতটুকু জানলেই হবে মাল্টিপোলার। আচ্ছা, এবার আমরা জানবো, এবার আমরা কি জানবো? 5 নাম্বারটা, 5 নাম্বারটা জানবো। 5 নাম্বারটা হচ্ছে সিউডো ইউনিপোলার। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে সিউডো ইউনিপোলার। 5, সিউডো, সিউডো ইউনিপোলার। সিউডো মনে রাখবা, বায়োলজিতে যত সিউডো, সিউডো মানে হচ্ছে নকল, সিউডো মানে হচ্ছে ছদ্ম, নকল বা ছদ্ম, মানে হচ্ছে ভাই কি বলবো, বাটপার। ঠিক আছে, এক কথায় মনে রাখতে পারো সিউডো মানে বাটপার। আর ইউনি মানে কি? ইউনি মানে বুঝাইছিলাম এক, পোল মানে হচ্ছে মেরু। তাহলে সিউডো, সিউডো ইউনিপোলার মানে হচ্ছে নকল এক মেরুযুক্ত নিউরন, নকল এক মেরুযুক্ত নিউরন। কেন? এই হচ্ছে ধরো এরকম, এটা হচ্ছে সিউডো ইউনিপোলার। কেন? ও হচ্ছে নকল এক মেরুযুক্ত। মানে নকল এক মেরুযুক্ত মানে কি? নকল এক মেরুযুক্ত মানে হচ্ছে ভাইয়া যে দেখতে, দেখতে ইউনিপোলার, মানে দেখতে খুবই ফিটফাট। হুম, দেখতে খুবই ফিটফাট, দেখতে পুরো ইউনিপোলারের মতো, মানে কি বলে, দেখতে খুব পশ, কিন্তু বাস্তবে ও হচ্ছে বাইপোলার। বাস্তবে বাইপোলার, বাস্তবে বাইপোলার, বাস্তবে নাম্বার ওয়ান বাটপার। হুম, দেখতে হচ্ছে খুবই পশ, কিন্তু বাস্তবে নাম্বার ওয়ান বাটপার। তো এই কারণে ওকে বলা হয় সিউডো ইউনিপোলার, মানে নকল একমেরুযুক্ত নিউরন, নকল একমেরুযুক্ত নিউরন, ছদ্ম একমেরুযুক্ত নিউরন। অর্থাৎ ও দেখতে হচ্ছে ইউনিপোলার কিন্তু বাস্তবে হচ্ছে বাইপোলার। এই দেখো দুইটা পোল আছে, দুইটা পোল আছে। এইবার তোমাকে আরেকটা স্পেশাল কথা জানতে হবে, দেখো বুঝাই, এটা একটু বুঝার বিষয়, এটা একটু বুঝার বিষয় আছে। যে তুমি দেখো, এই যে সিউডো ইউনিপোলার, এই সিউডো ইউনিপোলারদেরকে পাওয়া যায় মস্তিষ্কের, মস্তিষ্কের গ্যাংলিয়া ও স্পাইনাল কর্ডের গ্যাংলিয়ায়। ঠিক আছে, একবার শিওর হইতো। মস্তিষ্কের গ্যাংলিয়া আর কোথায়? হ্যাঁ, স্পাইনাল কর্ড বা স্পাইনাল কর্ডের, স্পাইনাল গ্যাংলিয়া ও করোটিক স্নায়ুর গ্যাংলিয়া। আচ্ছা, করোটিক স্নায়ুর গ্যাংলিয়া আর হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া, লিখে ফেলো। স্পাইনাল কর্ডের গ্যাংলিয়া আর হচ্ছে কি করোটিক স্নায়ু। এখানে একটু ভুল হয়েছে, করোটিক স্নায়ু, এখানে এদের পাওয়া যায়। করোটিক স্নায়ুর গ্যাংলিয়া ও স্পাইনাল কর্ডের গ্যাংলিয়াতে এদের পাওয়া যায়। এবার ভাইয়া গ্যাংলিয়া কি? এই যে গ্যাংলিয়া যে বললেন, গ্যাংলিয়া জিনিসটা কি? দেখো কথার মধ্যেই মাস্তান মাস্তান ভাব, কথার মধ্যেই গ্যাং। গ্যাং মানে কি ভাইয়া? মাস্তান।
আসলেই মাস্তান, কিভাবে দেখাই। গ্যাংলিয়া, অনেকগুলো জিনিস, আচ্ছা অনেকে মিলে একটা গ্যাং হয় না, অনেকগুলো দেখো আমরা কি বলি কিশোর গ্যাং, কিশোর গ্যাং মানে কি অনেকগুলো মানে ছোটখাটো সন্ত্রাসী মিলে একটা গ্যাং গঠন করে। দেখো বায়োলজির ক্ষেত্রেও সেম, তুমি ধরো, ভাইয়া বাইরের নয়েজের জন্য আই এম রিয়েলি সরি। আচ্ছা, তুমি মনে করো অপারেশন করার সময় একটা স্পাইনাল কর্ড কাটলা, হ্যাঁ, একবারে মাঝ বরাবর কাটলা। এই ধরো হচ্ছে একটা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটাকে তুমি মাঝ বরাবর কাটলা, কাটার পরে তুমি এই দৃশ্যটা দেখতে পারবা। স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড থেকে বের হবে হচ্ছে স্পাইনাল নার্ভ। দেখো কি বের হবে, স্পাইনাল নার্ভ বের হবে। স্পাইনাল নার্ভ বের হলো, ঠিক আছে, স্পাইনাল কর্ড থেকে কি বের হবে, স্পাইনাল নার্ভ বের হবে। এরপরে এই যে স্পাইনাল নার্ভের বাইরে, হ্যাঁ এই স্পাইনাল নার্ভের বাইরে তোমার দেখা যাবে স্পাইনাল কর্ডের, এই হচ্ছে স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ, এই স্পাইনাল কর্ডের স্পাইনাল নার্ভের বাইরে তুমি দেখতে পারবা অনেকগুলো নিউরনের কোষ দেহ ভাইয়া একত্রিত হয়েছে। এখানে দেখতে পারবা অনেকগুলো নিউরনের কোষ দেহ, অনেকগুলো নিউরনের কোষ দেহ একত্রিত হয়েছে। এই যে অনেকগুলো নিউরনের কোষ দেহ যে একত্রিত হয়, এই বিষয়টাকে বলা হয় গ্যাংলিয়া। এই বিষয়টাকে কি বলা হয়, এই বিষয়টাকে বলা হয় গ্যাংলিয়া। ওকে, এই বিষয়টাকে আমরা গ্যাংলিয়া বলতে পারি। তাহলে দেখো সিউডো ইউনিপোলার কি, সিউডো ইউনিপোলার হচ্ছে ছদ্ম ইউনিপোলার। ওদেরকে কোথায় পাওয়া যায়, ওদের পাওয়া যায় করোটিক স্নায়ুর গ্যাংলিয়া এবং স্পাইনাল কর্ডের গ্যাংলিয়াতে। গ্যাংলিয়া কি বুঝাই দিলাম, এটা সিকিউ তে জীবনে আসবে না, এমসিকিউ তে জীবনে আসবে না এই চিত্র, আমি জাস্ট তোমার বেসিকটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আচ্ছা তাহলে পরীক্ষা যদি বলে গ্যাংলিয়া কি, ধরো পরীক্ষা দিয়ে দিল গ্যাংলিয়া কি, তুমি কি লিখবা বলো তো? তুমি লিখবা, আমি লিখে দিই, মস্তিষ্ক ও সুষুম্না, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের বাইরে। ওইটা বুঝাইছিলাম না, এই যে সুষুম্না কাণ্ডের বাইরে যায় যে এই জায়গায় যে কোষ দেহগুলো জমে, সুষুম্না কাণ্ডে, এটা কিন্তু সুষুম্না কাণ্ড ছিল, সুষুম্না কাণ্ডের বাইরে কোষ দেহের যে গুচ্ছ। তাহলে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের বাইরে কতগুলো নিউরনের, কতগুলো নিউরনের কোষ দেহের গুচ্ছকে কি বলে, গ্যাংলিয়া বা গ্যাংলিয়ন বলে, গ্যাংলিয়ন বলে। আচ্ছা, এতটুকু আমাদের শেষ। কিসের ভিত্তিতে এই পাঁচটা পড়লাম, প্রলম্বিত অংশের ভিত্তিতে। এবার আমরা যেটা পড়বো, এবার আমরা পড়বো ভাইয়া কাজের ভিত্তিতে। কিসের ভিত্তিতে পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে, কাজের, কাজের ভিত্তিতে নিউরনের প্রকারভেদ, কাজের ভিত্তিতে। আচ্ছা, কাজের ভিত্তিতে কত প্রকার, কাজের ভিত্তিতে হচ্ছে তিন প্রকার। এটা বুঝাতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময় লাগবে। একটা হচ্ছে সংবেদী বা সেন্সরি, সেন্সরি বা সংবেদী। আরেকটা হচ্ছে চেষ্টীয় বা মোটর, চেষ্টীয় বা মোটর। আরেকটা হচ্ছে মিশ্র বা মিশ্র বা মিক্সড, এটাকে অ্যাডজাস্টরও বলা হয়ে থাকে। আচ্ছা, সেন্সরি নিউরনটা কি, সেন্সরি নিউরনটা হচ্ছে, সেন্সরি নিউরনটা কি, সেন্সরি নিউরনটা হচ্ছে, তুমি কি করবা দেখো, তোমার যে সেন্সরি মানে কি সেন্স, তাই তো, মানে এই যে প্রথমে যে বলেছিলাম যে একটা মশা তোমার হাতে কামড় দিবে, একটা মশা তোমার হাতে কামড় দিলে কি হবে, একটা মশা যদি তোমার হাতে কামড় দেয় সেখান থেকে উদ্দীপনা মাথায় যাবে, তাই তো। তাহলে দেখো এই যে তোমার অঙ্গ থেকে
অঙ্গ থেকে ব্রেইন পর্যন্ত যে নিউরন তথ্য সরবরাহ করে তাকে বলা হয় সেন্সরি নিউরন। তাকে কি বলা হয়? সেন্সরি বা সংবেদী নিউরন। অর্থাৎ ও কি করে? অঙ্গ থেকে উদ্দীপনাকে ব্রেইনে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। ও কি করে? উদ্দীপনাকে অঙ্গ থেকে, গ্রাহক অঙ্গ থেকে কই নিয়ে যায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ব্রেইনে নিয়ে যায়। এই ধরনের যে ইয়াগুলো আছে, কি বলে, নিউরন গুলো আছে, তাকে আমরা বলবো হচ্ছে সেন্সরি। এরপর আমরা দেখবো মোটর। মোটর বা বইয়েটাকে চেষ্টিও বলা হয়েছে। যা পড়াচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কখর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সব লাগবে সব। বায়োলজি আর কোনো ওয়ান শট নাই, এখন সব ডিটেইলস। আচ্ছা, মোটর। মোটরটা কি? এটাকে বলা হয় চেষ্টীয়। এটাকে বাংলায় চেষ্টীয় বলে, ইংলিশে মোটর বলে। মোটরটা কি? আচ্ছা, উদ্দীপনা তোমার ব্রেইনে গেল, এখন ওই যে ইফেক্ট করা লাগবে না, মশাকে মারা লাগবে না, ওই ইফেক্টের মেসেজটা কার থেকে আসবে? ব্রেইন থেকে অঙ্গে আসবে, তাই তো? তাহলে ব্রেইন থেকে যদি অঙ্গে আসে, ব্রেইন থেকে যদি অঙ্গে আসে, সেটাকে আমরা বলবো মোটর। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মোটর। এটাকে আমরা কি বলবো? মোটর। এই ব্রেইন, এই ব্রেইনটা কি? ব্রেইনটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এখন বুঝবা না, আমি সামনে ইনশাআল্লাহ মস্তিষ্কের ক্লাস যখন নিয়ে আসবো তখন বুঝবা। আচ্ছা, এটা হচ্ছে কেন্দ্রীয়। মিক্সড। এই মিক্সডটা কি? মিক্সডটা হচ্ছে এই সেন্সরি আর মোটর একসাথে যদি কাজ করে, সেন্সরি আর মোটর, সেন্সরি প্লাস মোটর একসাথে কাজ করলে তাকে আমরা বলবো মিক্সড। এই হচ্ছে ভাইয়া কাজের ভিত্তিতে, এই হচ্ছে ভাইয়া কাজের ভিত্তিতে। আলহামদুলিল্লাহ, কমপ্লিট। এবার আমরা শিখবো সংবেদন পরিবহনের। এবার আমরা শিখবো সংবেদন পরিবহন। একই সংবেদন পরিবহন মানে এক মার পেটের দুই যমজ ভাই, শুধু একটু নামটা চেঞ্জ করে দিছে। হ্যাঁ, নামটা চেঞ্জ করে দিছে। এই ভিত্তিতে, সংবেদন পরিবহনের ভিত্তিতে, সরি, কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে অন্তর্মুখী। এক নাম্বার হচ্ছে অন্তর্মুখী। দুই নাম্বার বহির্মুখী। বহির্মুখী। তিন নাম্বার হচ্ছে আন্তঃনিউরন। আন্তঃনিউরন। আচ্ছা ভাইয়া, অন্তর্মুখীটা কি? অন্তর্মুখী, অন্তর্মুখীটা হচ্ছে এই যে আমার ব্রেইন থেকে যে হাতে, সরি, অন্তর্মুখী আমি যদি বুঝাই, এটা মানে হচ্ছে ভাইয়া অন্তর্মুখী। হ্যাঁ, এই অন্তর্মুখীটা মানে হচ্ছে ভাইয়া সেন্সরি, সেন্সরি নিউরন। এই অন্তর্মুখীটা মানেই হচ্ছে সেন্সরি নিউরন। সেন্সরি নিউরনের কাজ কি ছিল? সেন্সরি নিউরনের কাজ ছিল হাত থেকে মাথায়, অর্থাৎ গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ব্রেইনে পৌঁছানো। এই অন্তর্মুখীটা আমাদের সেটাই ডিফাইন করে। এখানে বই কি লেখা আছে আমি তোমাদেরকে একটু রিডিং করে শোনাই। হ্যাঁ, আমি তোমাদের রিডিংটা যদি শোনাই, লেখা আছে যে এসব নিউরনের সংবেদন পরিবহন দেহের বিভিন্ন অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে। আচ্ছা, দেখেছো? এটা হচ্ছে আমাদের সংবেদী বা সেন্সরি নিউরনের মতো, মানে দিক বোঝাচ্ছে। ওর দিকটা কোথায়? ওর দিকটা হচ্ছে অঙ্গ থেকে ব্রেইনের দিকে। এটাই হচ্ছে আমার অন্তর্মুখী নিউরন। এবার বহির্মুখী কি? বহির্মুখী নিউরনটা হচ্ছে ভাইয়া সম্পূর্ণ মোটর নিউরনের মতো। মোটর নিউরনের মতো। মোটর নিউরন কি করতো? ও হচ্ছে ব্রেইন থেকে উদ্দীপনা অঙ্গে পাঠাতো। ব্রেইন থেকে উদ্দীপনা অঙ্গে পাঠাতো, তাই তো? তাহলে ওর দিক কোথায়? ওর দিক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে অঙ্গের দিকে। ও হচ্ছে কি করে? উদ্দীপনা পরিবহন করে। আর এই যে আন্তঃনিউরন, এটা হচ্ছে ভাইয়া ওই যে মিক্সড। এতটুকুই, এতটুকুই কনসেপ্ট। এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট। এবার আমরা আমাদের আরেকটা পড়ায় ঢুকবো। সেটা হচ্ছে, এতক্ষণ আমরা কি জানলাম? একটু সামারি করব। একটু সামারি করি। প্রথমে জানলাম নিউরন। হ্যাঁ, নিউরন। আরেকটা হচ্ছে কি, কি বলছিলাম? যে স্নায়ুতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। এতক্ষণ জানলাম নিউরন, এখন নিউরোগ্লিয়া শিখবো। আচ্ছা, এখন কি শিখবো? নিউরোগ্লিয়া শিখবো।